নমস্কার, কথা হোকের এই বিশেষ মঞ্চে আমি ময়ূক এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি মধুকল্পিতা রয়েছি এবং যে বিষয় আজকে বলার এবং যে বিষয় না বললেই নয়, পুলিশ। এই বাংলাতে পুলিশ অনেক স্বপ্ন দেখে পুলিশের চাকরি নিতে হয় এবং তারপর বোধহয় এই বাংলাতে পুলিশকে কোনো না কোনোভাবে দলদাসে পরিণত করা হয় এবং তারপর আইপিএসরা খুব আনন্দের সাথে এই বাংলাতে দলদাস হিসেবে কাজ করেন। এটা একটা দিক। আর আরেকটা দিক, যে কে বলেছে পুলিশ দলদাস হিসেবে কাজ করে? পুলিশ তো জনতার সেবায় ছিল, আছে, থাকবে। আসলে কেউ যদি বদমাইশি করে, যেরকম রিপাবলিক বাংলার সাংবাদিকেরা, আসলে কেউ যদি শয়তানি করে, যেরকমভাবে সংবাদ মাধ্যম নাকি শয়তানি করছে, আসলে কোনো মিথ্যে খবর যদি দেখানো হয়, যেভাবে প্রতিদিন আমরা ক্যামেরা এবং অন্যান্য সামগ্রী নিয়ে অভিনেত্রীদের দিয়ে নাকি সন্দেশখালির এক একটা করে টেস্টিমনি বা স্বীকারোক্তি সামনে নিয়ে আসছি, তাহলে পুলিশের কাজ করবেই। পুলিশ 41-এ নোটিশ পাঠাবেই, পুলিশ 91-এ নোটিশ পাঠাবে। কিন্তু এই সমস্ত কিছু না করেও যদি পুলিশ বদনাম হয়, তাহলে আসলে দায়টা কার? পুলিশ মন্ত্রী নয়? এই নিয়ে আজকের কথা হোক, যেখানে আজকের বিষয় আজকের পুলিশ শাসকের সেবায় না জনতার সহায়। আমরা যারা পক্ষে এবং বিপক্ষে রয়েছে তাদের এক এক করে ডেকে নিই। মধুকল্পিতা, একেবারেই শাসকের সেবায় যারা রয়েছেন তাদেরকে এক এক করে আমি ডেকে নেব। রয়েছেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা। আমি স্বাগত জানাবো তাকে। তার বক্তব্য অবশ্যই এই কথা হোকের বিশেষ এপিসোডে আমরা প্রত্যেকেই শুনবো এবং তাকে স্বাগত। আমি পরবর্তী যিনি রয়েছেন তাকেও ডেকে নেব। রয়েছেন সন্ময় ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক। আমরা ময়ূক তাকে ভীষণ ভালোভাবে চিনি, মাঝে মধ্যেই তাকে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের বক্তব্য রাখতেও দেখি এবং তার বক্তব্য আজকের এই এপিসোডে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের সাথে তার বহু পুরনো সম্পর্ক, একদমই, এবং সেই সম্পর্কটাই কোথাও কি আজকে এই কথা হোকের এপিসোডে আমরা প্রত্যেকেই জানবো। রয়েছেন কৌস্তব বাগচি, আইনজীবী। তার সঙ্গেও বোধহয় ময়ূক পুলিশের খুব ভালো একটা সম্পর্ক রয়েছে, সেটাও আমাদের জানাটা ভীষণ আজকে ইচ্ছে থাকছে এই কথা হোকের এপিসোডে। এবং অন্যদিকে যারা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানাবো। রয়েছেন অর্ণব সাহা, অধ্যাপক। রয়েছেন সত্যজিৎ ব্যানার্জি, প্রাক্তন ডেপুটি কমিশনার অফ পুলিশ, কলকাতা। এবং রয়েছেন ভাস্কর সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই শাসকের সেবায় নাকি এই মুহূর্তে পুলিশ রয়েছে, শুরুতেই আমি অরিন্দম আচার্যকে দিয়ে এই যে পক্ষে বিপক্ষের যে মতামতগুলো সেগুলো একটু সিনপসিসে আনতে চাইছি। অরিন্দমবাবু, যদি আপনি ডায়াসে যান, এবং খুব স্পেসিফিক্যালি জানতে চাইছি যে এত কিছু দেখতে পাচ্ছেন, সন্দেশখালি দেখতে পাচ্ছেন, এর আগে বহু কিছু দেখছেন, রাষ্ট্রপতি শাসনের দাবি দেখতে পাচ্ছেন, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে পুলিশ যে শাসকের সেবায় এইটাকেই একমাত্র পারফরমেন্স শিটে লেখার মতন জিনিস করে রেখেছে? রাজীব কুমার টু সিভিক ভলেন্টিয়ার, প্রত্যেকেরই এই মুহূর্তে 1 পয়েন্ট এজেন্ডা তৃণমূলকে খুশি রাখা। আদপে কি পুলিশ ফোর্সকে ভয়ঙ্করতম পিছিয়ে নিয়ে যাচ্ছে এই পশ্চিমবঙ্গে? অরিন্দমবাবু, আজকে আপনাদের যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে কি, আপনারা লিখেছেন আজকের পুলিশ শাসকের সেবায় নাকি জনতার সহায়। আমি বসে লিখছিলাম, কাগজে কলমে অ্যাওয়ারনেস অ্যান্ড সেন্সিটাইজেশন প্রোগ্রামে আমরা দেখি জনতার সেবায়, কিন্তু শাসকের অদৃশ্য আঙুলি হেলনে আজ কিন্তু জনতাকে কাঁদায়, সত্যি জনতাকে কাঁদায়। কেন? আমরা পুলিশে চাকরি করার সময় আমাদের স্ট্রিক্ট বলে দিয়েছিল প্রিভেনশন অফ ডিটেকশন অফ ক্রাইম, তো সবাই জানে। আরেকটা বলেছিল গার্জিয়ান অফ দ্য লিবার্টি অ্যান্ড রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়ালস। প্রথম আমি বলি, আপনি যে স্টার্ট করেছেন সেটা হচ্ছে যে আপনাদের একজন রিপোর্টার, তার নাম উদীয়মান, একটা ইয়ং ছেলে, তার নাম হচ্ছে সন্তু পান। এটা নিয়ে হাইকোর্টের আপনার অবজারভেশন সেদিন টিভিতেও আমি বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি। আমি বিচারক মিস্টার কৌশিক চন্দ্র ব্যাপারটা যাচ্ছি না। আমার যেটা খারাপ লেগেছে, পুলিশ অফিসার, আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, আমার যেটা খুব খারাপ লেগেছে সেকশন হচ্ছে কি 447 and 448। হোয়াট ইজ দিস? আপনারা জানেন, যারা দর্শকবিন্দু শুনছেন শুনুন,
447, 448, 506, 509, 354C এসবে আমি যাচ্ছি না, শুধু 457, 488, 448 আমি বলে দিচ্ছি। 457 হচ্ছে গিয়ে ক্রিমিনাল ট্রেসপাস। কি 447 ক্রিমিনাল ট্রেসপাস, অপরাধমূলক অনধিকার প্রবেশ, 1 নম্বর মনে রাখুন। আর সেকেন্ড হচ্ছে 448 পরের ঘরে অনধিকার প্রবেশ, তাকে অ্যারেস্ট করে দেওয়া হলো। এবং অ্যারেস্ট করে দেওয়া হলো কি 7 বছরে কম হলে নোটিশ দিতে হয়, সমন দিতে হয়, ঠিক আছে, অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিস না পেলে ওকে খুন করে দিতে হবে, ঠিক আছে। এবার আমার দর্শকবৃন্দদের কাছে একটা প্রশ্ন, আপনারা অনেকে জানেন যে এই যে আইনটা, তার মানে সে অনধিকার, আপনারা দেখেছেন ভিডিওতে মানুষের সামনে বক্তব্যে কিভাবে সে আজকে ইন্টারভিউটা নিয়েছে সত্য জিনিসটা উদ্ঘাটন করার জন্য। কিন্তু আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে সন্দেশখালিতে যে জমিগুলো ফেরত দিচ্ছে, যে জমিগুলো নিয়েছে, যে জমির জন্য আজকে টাকা দেওয়া হচ্ছে, যে জমিতে আজকে স্টাবলিশ হয়েছে, আজকে 10-11 বছর ধরে তারা ফোর্সফুলি আজকে পজিশন নিয়েছে, এটা হচ্ছে অনধিকার প্রবেশ নয়? তাহলে আজকে এই যে এত বড় একটা মাফিয়া চক্র দীর্ঘদিন ধরে চলছে, তার জন্য ওখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে যারা ছিলেন বাইফার্কেটিং করে আজকে হচ্ছে নর্থ 24 পরগনায় আজকে একটা ডিস্ট্রিক্ট করেছে, ওখানে এসপি আছে, ডিআইজি বদলি হয়েছে, ঠিক আছে, ডিআইজি বদলি হয়ে গেল, 39 জন বদলি হয়ে গেল, সেটা তো পরের কথা। দীর্ঘদিন ধরে আজকে যে অপরের জমিগুলো দখল হচ্ছে, আজকে সন্তু পান বলে একটি ছেলেকে ইনস্ট্যান্টলি ইন দ্য টুইঙ্কল অফ এন আই তাকে অ্যারেস্ট করা হলো, তাতে 3 দিন পিছিয়ে নেওয়া হলো। কিন্তু দীর্ঘদিন ধরে যে আজকে তারা নিচ্ছে, দীর্ঘদিন ধরে যে আজকে গণতন্ত্রকে হত্যা করছে, মার্ডার অফ ডেমোক্রেসি, তার জন্য প্রশাসন কোথায়? এইবার আমি আপনাকে একটা খুব ভাইটাল পয়েন্ট, মনুয়া, আপনারা জানেন যে বারাসাতে মনুয়া বলে মেয়েটির আজকে যাবজ্জীবন জেল হয়েছে। কেন? তার স্বামী, দুজনে মিলে স্বামীকে হত্যা করে। ও মনুয়া যেহেতু পার্টি করে না, যেহেতু আজকে শাসক দলের নেই, তাদের 2 বছরের মধ্যে তার আজকে শাস্তি হয়ে গেল। তার মানে এখন দেখা যাচ্ছে পার্টি করো, পার্টি করলে পার্টি মানে একদম নির্দিষ্টভাবে তৃণমূল করো। হ্যাঁ, পার্টি না, নির্দিষ্টভাবে বলুন তাহলে তৃণমূল করে। হ্যাঁ, আমি তাই বলছি না, আমি বলছি মনুয়া যেহেতু পার্টি করে না, তার লাভার যেহেতু একটা হাই সেকেন্ডারি পাস, সে যে পার্টি করে না, তার তার ফাঁসি দিয়ে দিল, 10 বছর জেল হয়ে গেল। একদম সময় শেষ। একদম আমি অনুরোধ করব সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, আপনাকে অনুরোধ করব, এবং সব থেকে যে বড় বিষয়, এত অভিযোগ শুধুমাত্র যে এই সন্দেশখালি নয়, আমরা বকটুয়ের সময়ও একই অভিযোগ দেখেছিলাম, তাই তো ময়ূক? সেখানেও সাধারণ মানুষ কিন্তু একই অভিযোগ করেছিল যে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরেও তারা কোনো নাকি সুরাহাই পাচ্ছেন না, তাদের পুলিশ প্রশাসনের কাছে গেলে তারা কোনো রকম কোনো সুবিধে পাচ্ছেন না। আচ্ছা, তাহলে রক্ষকই যদি ভক্ষক হয়, তাহলে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেটাকে? সাধারণ মানুষের পাশে কারা আছে? আজ এখানে যদি একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, আমি নিশ্চিত যে মধুকল্পিতা বা ময়ূক, আপনারা পুলিশকেই ডাকবেন। পুলিশের ওপরে সাধারণ মানুষের ভরসা আছে। রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করছে, বিরোধী রাজনৈতিক দল, যে মানুষ পুলিশকে ভরসা করে না। আমি একটু এখানে আপনাকে থামাবো। আমরা যতবার পৌঁছে গিয়েছি সেখানে কিন্তু সাধারণ মানুষ এই অভিযোগটাই করেছেন যে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলে কিছুই। আমি ভাস্করবাবুকে বিনীতভাবে একটা কথা বলবো, সন্দেশখালীর ওই মা বোনেদের কি পুলিশের উপর ভরসা আছে? আপনি সাধারণ মানুষের ভরসা চলে গেল, আমরা ভরসা রাখতে চাই, আমরা ভরসা রাখতে চাই, নাকি মা বোনেদের আছে কি? আপনি একটু বলুন তো, ক্যামেরার দিকে তাকিয়ে বলুন, আমার দিকে তাকিয়ে বলতে হবে না, ক্যামেরার। আচ্ছা, দুজনকে আমি থামাচ্ছি, আমি ভাস্করদাকে বলবো, আপনি একটু মঞ্চে গিয়ে নির্দিষ্ট টাইমে বলুন। আজকের আলোচনার যে বিষয়, সে বিষয়ে সাধারণ মানুষের এখনো অবধি ভরসার জায়গায় যে পুলিশ আছে, যেটা আছে এবং থাকবেও, সাধারণ মানুষ পুলিশের উপর ভরসা করে। আইন শৃঙ্খলার অবনতি হলে, আপনার বাড়িতে যদি একটা চুরি হয়, আপনি পুলিশের উপরে ভরসা করেন না বা পুলিশে ইনফর্ম করেন না, এরকম লোক আমি খুঁজে পাইনি। প্রশ্ন হচ্ছে, মানুষের পুলিশের নিয়ে ক্ষোভ থাকতে পারে, মানুষ মনে করতে পারে পুলিশ ঠিক মতন কাজ করছে না, কিন্তু আমাদের এই পরিকাঠামোর মধ্যে পুলিশের বিভিন্ন কার্যকলাপ নিয়ে প্রশ্নটাকে, মানুষের পুলিশের প্রতি কোনো রকম আস্থা নেই, সেটা যারা মনে করাচ্ছেন তারা হচ্ছে বিরোধী দল। এখন যে কোনো আলোচনাতেই সন্দেশখালি আসছে, জানি না সন্দেশখালিটা কি কমন সবসময় সন্দেশখালি হবে? সন্দেশখালিতে এত অত্যাচার, এত অবিচার চলছিল, সেটা এই রাজনৈতিক দলের কিছু নেতারা জানতে পারলেন কবে? যবে ইডি গেল শাহজাহানকে ধরতে, তার আগে কিন্তু তারা নিশ্চুপ ছিলেন। কেউ করেছিলেন ইনসাফ যাত্রা, সেখান থেকেও কোনো কিছু আসেনি, হঠাৎ করে খুঁজে বার করা হচ্ছে। এই যে দেখো, 2019-এ শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়েছিল,
আমরা বলছি পুলিশ এখনো নিরাপত্তা দেয়, পুলিশকে পরিচালনা করার ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের যে প্রশ্ন, সে প্রশ্ন নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু রাজনৈতিক দলের পরিচালনা করা সাধারণ মানুষের আস্থার সঙ্গে কিন্তু সম্পর্কিত নয়। আপনার মনে হতে পারে পুলিশের তদন্ত ঠিক হচ্ছে না, কথা হচ্ছিল সন্তুবাবুর কথায়, সন্তুবাবু গ্রেপ্তার হয়েছেন, তার বিরুদ্ধে একটি কমপ্লেন ছিল, কিন্তু রিট পিটিশন অ্যাপিলেট ফাইল করেছিলেন হাইকোর্টে, কিন্তু এটা অস্বীকার করবেন না। সুতরাং সন্তুবাবুর জন্য হাইকোর্টে গিয়েছিলেন, লোয়ার কোর্ট নয়, ওখানে হাইকোর্ট থেকে তার বেল হয়েছে। এখানে আইন ব্যবস্থাটার রক্ষণাবেক্ষণ করে পুলিশ, পুলিশের কাজ গ্রেপ্তার করে কোর্টে প্রডিউস করা। এখানে অনেকেই হয়তো পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন, তারপরে আইনের মাধ্যমে তারা ছাড়া পেয়েছেন। পুলিশের ওপরে পুলিশ কোনো কাজ করার জন্য একটা অভিযোগ দরকার। শেখ শাহজাহানের সামনে রাতে যারা জেগে তার বাড়িতে তথাকথিত নাকি পিঠে বানানোর জন্য উপস্থিত, মুখ ঢেকে, সবাই এখন মুখ ঢেকে মাস্ক পরে যারা ইন্টারভিউ দিচ্ছেন এই মিডিয়ার সামনে, পুলিশ তাদের বাড়িতে গেলেও তারা কিন্তু তাদের কমপ্লেন নথিভুক্ত করতে পারছেন না। কেন? মহিলা পুলিশ যাচ্ছেন। সুতরাং এই শিখিয়ে দেওয়া কিছু একটা রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করা নির্বাচনের আগে, এই পরিস্থিতিটাকে সাধারণ মানুষের পুলিশের ওপরের যে ভরসাটা, সেটা নষ্ট করবেন না। বিক্ষিপ্ত ঘটনা হতে পারে, এবং এখনও 2011-এর পরে আমি নাম করে জানতে চাই কোন অপরাধী ধরা পড়েনি। এই সুদীপ্ত সেনকে সুদূর কাশ্মীর থেকে বন্দি করে এনেছিল কিন্তু এই রাজ্যের পুলিশ। সুতরাং কোনো অপরাধ করে ছাড়া পাওয়া যাবে না। আমি 7 মিনিট বলবো না, প্রসঙ্গান্তরেও যাব না, কিন্তু পুলিশের ওপরে মানুষের ভরসার জায়গাটাকে কোনোভাবেই আপনাদের এই লক্ষ কোটি মানুষ যে দেখেন, সেটাকে তাদের এই ভরসার জায়গাটাকে নষ্ট করবেন না। খুব ভালো, সাধারণ মানুষের আছেই ভরসা। খুব ভালো ভাস্কর দা। আমি কৌস্তব বাগচিকে মঞ্চে দেওয়ার জন্য বলবো। কৌস্তব, ভাস্কর সিংহ রায় যে কথাগুলো বললেন, আমার কেন যেন মনে হচ্ছে ইউটোপিয়ান, মানে অলিক এক কল্পনা, যে কল্পনাতে সত্যি তো সিনেমাতে যেভাবে পুলিশ ভালো কাজ করে, রঞ্জিত মল্লিক বাংলা সিনেমাতে যেরকম ভালো পুলিশ ছিল, অমিতাভ বচ্চন হিন্দিতে যেরকম ভালো পুলিশ ছিল। তুমি আমার প্রসঙ্গটাই একদম ধরে নিলে, মাইন্ড রিড করতে পারছি। পুলিশ মন্ত্রী বলে দিচ্ছে শাহজাহানকে ভালো, সার্টিফিকেট আগে দিয়ে দিচ্ছে। তুমি আমি যদি আইপিএস এর একদম টপ আইপিএস হতাম, আমাদের বস বলে দিচ্ছে, তারপরে কি আমরা কাজ করতে পারতাম? তুমি যেখানে যেটা বলছিলে আর কি, রঞ্জিত মল্লিকের বিষয়টা, মানে ধরো আমরা ছোটবেলাতে সিনেমায় দেখে অভ্যস্ত কি, ধরো একটা সিনেমাতে দেখেছিলাম যে এক এমএলএর ছেলে, সে গ্রামে মহিলাদের সে টন্টিটকিরি করে বেড়ায়। রঞ্জিত মল্লিক এমএলএর বাড়িতে গিয়ে বললেন যে আপনার ছেলেকে যদি আমি আজকের মধ্যে আপনি আমাকে ছেলেকে না তুলে দেন, তাহলে আপনার কপালে দুঃখ আছে। ছেলেকে পাওয়ার পর রঞ্জিত মল্লিক বেল্ট দিয়ে বেদম চাপকালো। এখন আজকের দিনে তার ঠিক উল্টো একটা ইনস্ট্যান্স ভাবো, অনুব্রত মণ্ডল একজন অ্যাডিশনাল এসপি পদমর্যাদা পুলিশের সামনে এরম হাতের তালি বাজাতে বলছে, 5 মিনিট সময় দিচ্ছি, তার মধ্যে না হলে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেবো। আর সেই পুলিশ, অ্যাডিশনাল এসপি পদমর্যাদার পুলিশ নৃপুংসকের মতন ওখানে দাঁড়িয়ে আছে। আমি বলছি, সিনেমায় ছোটোবেলায় এক জিনিস দেখতাম, পুলিশের প্রতি এক ধ্যান ধারণা থাকতো। তারপরে ধর আরেকটা খুব সুন্দর সিনেমা আছে শত্রু, ওই রঞ্জিত মল্লিক ছিলেন, আরও অন্যান্য অনেকে ছিলেন। সেখানে একটা ছোট্ট বাচ্চা ছেলে, তার বাবাকে খুন করে দেওয়া হয়েছে, সে পুলিশের কাছে গেছে এবং সেই একটা খুব ইনোসেন্ট একটা ভাবে এই পুলিশ পুলিশ বলে সেই তাকে ডাকা, এবং তার কাছে কোথাও একটা সহানুভূতির জায়গা তৈরি হয়, এবং পুলিশটি জানে তার বাবা মারা গেছে, তা সত্ত্বেও তার সাথে সহানুভূতির সাথে একটা ব্যবহার করা বা তার দোষীদের শাস্তি দেওয়ার যে চিন্তা ভাবনা। উল্টো দিকটা তুমি দেখো তো সন্দেশখালিতে, এই যে যেই ধরনের আমরা ঘটনা শুনছি, রাত্রির বেলায় মহিলাদের রাত্রির 12টার সময় পিঠে বানানোর জন্য ডাকা হতো। এখন যেই বাড়ির মহিলাকে রাত্রির 12টার সময় ধরো পিঠে বানাতে ডাকা হয়েছে, তার বাড়িতে ধরো কোনো একটি বাচ্চা, সে হয়তো অবাক হয়ে ভাবছে যে আমার বাড়িতে তার মা কোথায় যাচ্ছে। তার বাবা ধরো কোনো সময় পুলিশের কাছে যখন যাচ্ছে অভিযোগ দায়ের করতে, সেই পুলিশই তাকে বলে দিচ্ছে যাদের কাছে গেছিলেন তাদের কাছে গিয়ে মিটমাট করে নিন। ধরো এই বাস্তব আর সিনেমার মধ্যে ছোটবেলা থেকে যে এত একটা ভয়ঙ্কর তফাৎ হয়ে যাবে, বা এই জিনিসগুলোকে যে আগামী দিনে আমাদের ভুক্তভোগী হতে হবে, সত্যি আমি বরঞ্চ একজন সাধারণ মানুষ হিসেবে আমরা চাইবো যে সিনেমার জগৎটাই যদি বাস্তবে হতো, বোধহয় এই রাজ্যের প্রতি, সমাজের প্রতি খুব ভালো হতো, কিন্তু সেটা তো নয়। দেখো ময়ূক, আমি সব পুলিশকেই খারাপ হিসাবে দাগিয়ে দেওয়ার জায়গাতে আমি নেই, কারণ এটা খুব সত্যি কথা যেটা ভাস্করবাবু বলছিলেন, যে এখনও অবধি যে বিষয়টা আমাদের কোনো অভাব অভিযোগ হলে আমরা সবার আগে কার কাছে যাই? পুলিশের কাছে যাই।
তবে এটা সরকারের দয়ায় নয় বা পুলিশের দয়ায় নয়, আমরা আমাদের অধিকারের বলেই আমরা পুলিশের কাছে যাব। এখন যদি পুলিশের কাছে না গিয়ে ধরুন ভাস্করবাবু আমাকে মারলো, আমি এখান থেকে রান্নাঘরে গিয়ে একটা বড় বটি এনে ভাস্করবাবুর গলায় চালিয়ে দিলাম, সেটা তো হতে পারে না। তো এটা তো একটা আইনের শাসন হতে পারে না। তো সেই জন্যই পুলিশের কাছে যাওয়া, এবং খুব স্বাভাবিক কারণে মানুষ সেটা করে, আমরাও সেটা করি। কিন্তু আমি এখানে একটা ডিস্টিংশন তোমাকে করব, সেটা হচ্ছে নিচু তলার পুলিশ আর ওপর তলার পুলিশের মধ্যে একটা মারাত্মক তাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। কয়েকদিন আগে পুলিশের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে সব বড় বড় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবির কাটিং দিয়ে প্রচুর পুলিশের লোকজনকে বাধ্য করা হয়েছিল সেই মিটিংয়ে যাওয়ার জন্য। আলটিমেটলি ওয়েলফেয়ারের কোনো কথা হয়নি, শুধু সরকারের বন্দনা শুনতে হয়েছে তাদেরকে, আর হচ্ছে গিয়ে খিচুড়ি আর লাবড়া খেয়ে চলে আসতে হয়েছে। আলটিমেটলি আমি যেটা বলছি, এইগুলো ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে নিচু স্তরের যারা পুলিশের যারা কর্মীরা, তাদের বক্তব্য ছিল যে আমরা ভেবেছিলাম যে আমাদের ডিএ বাড়ানো নিয়ে কথা বলবে, মাইনে বাড়ানো নিয়ে কথা বলবে, পুলিশ রিফর্মসের কথা বলবে, সেগুলো কোনোটা হয়নি। যাই হোক, আমি জাস্ট শেষ করবো, এই যে দলদাস কি দলদাস নয়, বা রাজ্যের মানুষের স্বার্থে বা সমাজের স্বার্থে পুলিশ না দলের স্বার্থে, খুব ছোট্ট দুটো উদাহরণ দিচ্ছি। সন্ময়বাবু এখানে বসে আছে, সন্ময়বাবুর বাড়ির কাছেই একজন কাউন্সিলর খুন হয়েছিল। সে খুন হওয়ার পরে এলাকার মানুষের মধ্যে একটা জনরোষ দেখা গেছে। সেখানে পুলিশকে সাধারণ মানুষ বলছে যারা হোগলা বনের মধ্যে দুষ্কৃতীরা লুকিয়ে আছে, পুলিশ বলছে ওরে বাবা আমার তো ভয় লাগে, ওখানে গেলে যদি গুলি করে দেয়। এইদিকে একটা পুলিশ, দ্বিতীয় দিকে আরেকটা পুলিশ হচ্ছে, আমি যখন তপন কান্দুর মামলা করি সেই সময় ঝালদা থানার আইসির ভূমিকা আমি দেখেছিলাম। সে আইসি ঠিক করে দিচ্ছে কে চেয়ারম্যান হবে কে ভাইস চেয়ারম্যান হবে। ওখানে আইসি ঠিক করে দিচ্ছে যে ওখানে কোন কাউন্সিলর কাকে সমর্থন দেবে। ওখানে আইসি বলে দিচ্ছে যদি একে সমর্থন না দাও তাহলে কিন্তু ফল খারাপ হবে। এবং তপন কান্দুর অভিযোগের, যখন মারা যায় তপন কান্দু, খুন করা হয়, তার অভিযোগপত্রের ছত্রে কিন্তু সেখানেও সেই পুলিশের নাম ছিল। আমি বলছি পুলিশের যে ভূমিকা, একটা দিকে দুষ্কৃতী ধরতে গিয়ে বলছে ওদের কাছে বন্দুক আছে আমার ভয় লাগে, উল্টো দিকে বিষয়টা যখন বিরোধীদের ক্ষেত্রে, সেখানে বুক ফুলিয়ে পুলিশ ঠিক করে দিচ্ছে যে তাদের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে। আর এই টপিকটার না খুব একটা বেশি প্রয়োজন লাগে না, কারণ হাইকোর্টের 5 জাজের কনস্টিটিউশনাল বেঞ্চ স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমরা যে আইনের যারা ছাত্র, ডাইসি রুল অফ ল নিয়ে আমরা এত কথা বলি, আর যাই হোক এই পশ্চিমবঙ্গের আইনের শাসন নেই, এখানে শাসকের আইন, এবং আইনের শাসনকে রক্ষা করার যাদের উপরে গুরু দায়িত্বটা ছিল, তারা যেহেতু এই দায়িত্ব থেকে তারা সরে এসেছে, সেই জন্য খুব স্বাভাবিক কারণে এখানে রুল অফ ল নেই, এখানে শাসকের আইন, দি ল অফ দি রুলার এখানেই সেটা চলছে। তো খুব স্বাভাবিক কারণে এই টপিকটা নিয়ে তর্ক বিতর্ক করার কোনো জায়গা নেই, কারণ আমাদের সবার মাথার উপরে কোর্ট যে কথা বলেছে সেটাকেই, বাক্যটাকে মেনে নিয়ে সেই কথার প্রতি সম্মান জানিয়ে আমার মনে হয় না এটাকে নিয়ে আর বিশেষ করে বিতর্ক করার জায়গা। কৌস্তবের কথা শুনে একটা বিষয় হচ্ছে যে সাধারণ মানুষ তাহলে ময়ূক যাবেটা কোথায়? সাধারণ মানুষের অভিযোগ সমস্যা, তাহলে তারা কোথায় যাবেন, কার দ্বারস্থ হবেন, কোথায় গেলে তারা সুরাহা পাবেন ময়ূক? এটাই মনে হয় সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে। এবং তার পাশাপাশি আমি অর্ণব সাহাকে বলবো, অর্ণব সাহা সারা দেশ নিয়ে লেখালেখি করেন, কথা বলেন, উত্তরপ্রদেশ, গুজরাট পুলিশ, মণিপুর পুলিশ, মিজোরাম পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ নিয়ে হিরণ্ময় নীরবতা বুদ্ধিজীবীদের, পশ্চিমবঙ্গ পুলিশ এবং তার ভূমিকা, সন্দেশখালীর মায়েদের, বোনেদের মঞ্চ থেকে, এরকম মঞ্চ থেকে বলে দেওয়া হচ্ছে অভিনেত্রী, ধর্ষণের ভিডিও আছে, মুখ খুলুন না, মুখ খুলে কথা বলুন। কোথাও মনে হচ্ছে না যে এই পুলিশদেরকে আসলে, পুলিশদের নিষ্ক্রিয় বানানোটা একটা সময় ছিল, এখন পুলিশদেরকে এই যে জায়গাতে নামিয়ে আনছেন, এটায় আপনাদেরও ভূমিকা আছে? শুভ সন্ধ্যা। ময়ূক যে বললেন যে সারা পৃথিবীর অন্যায় নিয়ে প্রতিবাদ করেন, আজকের যে টপিকটা হচ্ছে আজকের পুলিশ। যখনই আজকের পুলিশ কথাটা বলা হচ্ছে এবং এতক্ষণ পর্যন্ত যেটুকু আলোচনা শুনলাম, তার থেকে মনে হচ্ছে পুলিশ বোধহয় শুধুমাত্রই পশ্চিমবঙ্গেই আছে, আর কোথাও পুলিশ নেই, এটাই মনে হচ্ছে। এত মায়োপিক দৃষ্টিভঙ্গি যে সমস্ত অন্যায় শুধু এখানেই খুঁজে পাই, এত বড় একটা দেশ, এতগুলো স্টেট রয়েছে, সমস্ত জায়গা থেকে ছেড়ে শুধুমাত্র এখানেই খুঁজে পাই। আমার এখানে নিয়ে প্রথমে একটা আপত্তি রয়েছে। আপনাকে আমি আরো এক্সট্রা 1 মিনিট দেবো অর্ণবদা, শুধু আপনাকে জাস্ট একটু একটা কথা বলে দিই যে রিপাবলিক বা আমরা এখনো আপনাদের মতন বিশ্ব নাগরিক হতে পারিনি, যেখানে হন্ডুরাসের পুলিশ, হনলুলুর পুলিশ কি করছে, আমরা বাংলার পুলিশ নিয়েই কথা বলবো। তখন আপনি তাদের নির্বিঘ্নে কথা বলতে দিচ্ছেন, আমি অপেক্ষা করেছিলাম কখন আপনি আটকাবেন আমাকে। আপনি করেন, করে থাকেন, সবসময় করেন, আবারও সেটাই প্রমাণ হলো। আমি শুধু একটাই দয়া করে হন্ডুরাস, হনলুলুর
পুলিশ নিয়ে বলবেন না। আমাদের যে পুলিশি ব্যবস্থা, এই পুলিশি ব্যবস্থায় চিরকাল যবে থেকে আমাদের এই বাংলায় পুলিশি ব্যবস্থাটা তৈরি হয়েছে তবে থেকেই কিন্তু পুলিশ শাসকের পক্ষে। কোনো কালেই পুলিশ ইন জেনারেল সাধারণ মানুষের পক্ষে চলে আসছে দলে দলে, এটা কিন্তু কখনো হয়নি। আমার এই মুহূর্তে মনে পড়ছে আমাদের মানে বাঙালি সংস্কৃতির যিনি বিবেক বলে যাকে আমরা মনে করতাম, কবি শঙ্খ ঘোষ, আজকে তিনি জীবিত নেই, তার লেখা একটি বিখ্যাত কবিতা, ছোট্ট কবিতা, ন্যায় অন্যায় জানি নে। 3 রাউন্ড গুলি খেলে 23 জন মরে যায়, লোকে এত বজ্জাত হয়েছে। স্কুলের যে ছেলেগুলি চৌকাঠেই ধসে গেল, অবশ্যই তারা ছিল সমাজ বিরোধী। ওদিকে তাকিয়ে দেখো ধোয়া তুলসী পাতা, উল্টেও পারে না খেতে ভাজা মাছ কি অসহায়। আত্মরক্ষা ছাড়া আর কিছুই জানে না বুলেকেরা, দার্শনিক চোখ শুধু আকাশের তারাবকে দেখে মাঝে মাঝে। শেষ লাইনটা হচ্ছে, পুলিশ কখনো কোনো অন্যায় করে না, তারা যতক্ষণ আমার পুলিশ। সত্যিই তাই, পুলিশ কখনো কোনো অন্যায় করে না যতক্ষণ তারা আমার পুলিশ। এই কথাটাকে যদি আপনার পাল্টাতে হয় তাহলে ঠিক যে ধরনের গণ আন্দোলন বা যে ধরনের গণজাগরণ দরকার, সেই ধরনের গণজাগরণ যদি ঘটে কখনো, তখন তার পক্ষে কে থাকবে? তার পক্ষে কিন্তু কেউই দাঁড়াবে না। একেবারে যদি গোড়া থেকে বলি যে বাংলায় যখন পুলিশ তৈরি হলো, পুলিশের ব্যবস্থাটা তৈরি হচ্ছে ঔপনিবেশিক আমলে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম তৈরি করছে পুলিশের একটা কাঠামো, কাদের দিয়ে পুলিশ তৈরি করা হয়েছিল? আমার কাছে একটি বই রয়েছে, একটু ফোকাস করবেন, রামাক্ষয় চট্টোপাধ্যায়ের লেখা 1892 সালে প্রকাশিত বই, বইটির নাম পুলিশ ও লোকরক্ষা। উনি বাংলার পুলিশের ইতিহাসটা বলছেন। উনি বলছেন অষ্টাদশ শতকে যখন পুলিশ বাহিনী তৈরি হচ্ছে প্রথম, খুব ছোট আকারে, তখন একেবারে চিহ্নিতভাবে যারা ক্রিমিনাল, অপরাধী, ঠ্যাঙারে, ডাকাত, সেই সমস্ত লোকজনদের নিয়ে পুলিশ তৈরি করা হয়েছিল। কেন তৈরি করা হয়েছিল? কারণ তারাই যে কোনো ধরনের বিদ্রোহ সেটা তারা সহজে দমন করতে পারবে। এবং গোটা ব্রিটিশ ব্যবস্থা জুড়ে আমরা যদি দেখি, পুলিশ কার পক্ষে থেকেছে? বিপ্লবীদের পক্ষে, জাতীয়তাবাদী আন্দোলনকারীদের পক্ষে কোনোদিন থাকেনি। স্বাধীনতার পর 1959 সাল খাদ্য আন্দোলন হচ্ছে, একদিনে বিধান রায়ের পুলিশ কলকাতার রাজপথে 80 জনকে পিটিয়ে মেরেছিল। কার পক্ষে ছিল পুলিশ? সরকারের পক্ষেই পুলিশ ছিল। যদি 65 সালের খাদ্য আন্দোলন দেখি, যদি 72 থেকে 77 দেখি, একই জিনিস আমরা দেখেছি। ঠিক তারপর কি দেখলাম? তারপর দেখলাম যে রুনু গৃহনিয়োগীর বিরুদ্ধে এত অভিযোগ, যিনি কিনা আমাদের বাংলার যুব সম্প্রদায়ের মধ্যে একটা বড় অংশের ক্ষতির কারণ হয়েছেন, যার বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ, তাকে 77 সালের পর যখন একটা বামপন্থী সরকার এখানে এলো, ক্ষমতা এলো, তাকে পদোন্নতি দেওয়া হলো, তাকে আরও বেশি করে উপরে তুলে দেওয়া হলো। এবং 77 সালে ক্ষমতায় আসার পর 79 সালে কি হচ্ছে? মরিচঝাপি গণহত্যা হচ্ছে। কে করেছিল মরিচঝাপি গণহত্যার সময়? কোন পুলিশ ছিল? আমরা সমস্ত সময় এই জিনিসটা দেখেছি। এবং এই জায়গাটা থেকেই আমি বলছি যে পুলিশ একটা সিস্টেমের অংশ। সেখানে আপনি যদি ভালো পুলিশ খুঁজতে চান, সেই ভালো পুলিশ ব্যক্তিগত দক্ষতা এবং ব্যক্তিগত সদিচ্ছায় সে হয়তো কিছু ভালো কাজ করতে পারে এবং সে কিছু ভালো কাজ করার চেষ্টা করতে পারে। তা না হলে তাকে ওই সিস্টেমের অংশ হিসেবেই কাজ করতে হবে। আপনি দলদাস পুলিশ দেখতে পাচ্ছেন, আমি তো দলদাস অনেক কিছু দেখতে পাচ্ছি। যে কোনো পেশার লোকই দলদাস হতে পারে না। কিন্তু অর্ণবদা, যেহেতু আপনার সময়টা শেষ, এক্সট্রা 2 মিনিট দিও, আমি শুধু একটা আপনাকে প্রশ্ন করছি। আপনি তার মানে স্ট্রেট অ্যাওয়ে এটা বলতে পারছেন না যে ভাই হাতরাসে পুলিশ যেরকম খারাপ, সন্দেশখালীর পুলিশ যেরকম খারাপ? আমি তো বলছি, ওপেনলি বলুন না, সন্দেশখালীর গোটা পুলিশ ফোর্সকে, ওই থানা সবাইকে ক্লোজ করতে হবে। আপনি এই দাবিটা জানাতে পারছেন না কেন? আপনারা মুখ্যমন্ত্রীর কাছে ডেলিগেশন নিয়ে যান, কবিতা উৎসব করার জন্য যান, আপনারা সন্দেশখালী পুলিশকে ক্লোজ করতে হবে এটা ওপেনলি বলতে পারছেন না কেন? পুলিশকে চালাচ্ছে কে? তাকে ফোকাস করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়। আর হাতরাসে কে চালাচ্ছিল? যোগী আদিত্যনাথ। চালাচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা বলতে পারেন না? যোগী আদিত্যনাথকে বলার ক্ষেত্রে আপনাদের সমস্যা। 29 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারবেন? আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারবেন যে সন্দেশখালী পুলিশকে ক্লোজ করো? 29 জানুয়ারি তামিলনাড়ুতে একজন, দেখুন তামিলনাড়ু যেতে হলো, হ্যাঁ কি না বলতে পারছেন না। তাকে সাসপেন্ড করা হয়েছে কেন? নির্মলা সীতারামনের বিরুদ্ধে উনি প্রশ্ন তুলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলুন না, সব বাজে, বিজেপির সব বাজে, যোগী আদিত্যনাথের সব বাজে, নরেন্দ্র মোদীর সব বাজে। আরে আপনাদের তো সব ভালো, আপনারা মিছিল করে কেন যাচ্ছেন না? আমি তো বলছি না, আপনারা কেন নবান্নের সামনে যাচ্ছেন না? আপনারা গিয়ে বলছেন না যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে লজ্জাজনক ঘটনা? রাজ্য পুলিশকে বসিয়ে বসিয়ে মাইনেটা দিতে পারেন এখন বোধহয় আপনারা। সন্ময়বাবু, শুভ সন্ধ্যা। আমি প্রথমেই আজকে মধুকল্পিতাকে ধন্যবাদ দিয়ে আমার কথা বলবো, তার কারণ সেদিন পুলিশকে যেভাবে মধুকল্পিতায় এক্সপোজ করেছে সেটা বাংলার মানুষ দেখেছে এবং সেখানেই বিড়ম্বনা ভাস্করবাবুদের। ভাস্করবাবুর, আমি আশা করব ভাস্করবাবুর এই যুক্তিতক্ক আজকের দিনে অন্তত তার পরিবারের মহিলারা দেখবেন না, তাতে ভাস্করবাবুর মঙ্গল। আমি এইটুকু কথা বলে আমি শুধু বলবো একটা কথা, যে দেখুন সব পুলিশ খারাপ আমি বিশ্বাস করি না। আমার একটা ব্যক্তিগত বিশ্বাস আছে, অধিকাংশ পুলিশ ভালোভাবে কাজ করেন, চেষ্টা করেন,
কিন্তু তাদের খারাপ করার চেষ্টা হয়, এবং এই খারাপ করার চেষ্টা করতে আমি কোনো এই ধরনের যুক্তিবোধে আচ্ছন্ন হতে রাজি নই। চিরকাল হয়েছে তাই জাস্টিফাইড, সারা দেশে হয় তাই জাস্টিফাইড, হাতরসে হয়েছে তাই সন্দেশখালীও জাস্টিফাইড। আমি এই যুক্তিবোধে আচ্ছন্ন হতে রাজি নই, যারা হন সেটা তাদের যুক্তিবোধ। আমি এই সন্দেশখালীর একটা ঘটনার কথা ছোট্ট করে বলবো, একটু বলে নিই। সন্দেশখালীর একটা ঘটনা নিয়ে আমার খালি মনে হচ্ছিল, অজিত মাইতির বাড়িতে যেদিনকে অজিত মাইতির বাড়ি আক্রমণ হলো, সেদিনকে সুপ্রতিম সরকার দৌড়ে গিয়েছিলেন। তোমরাও দেখিয়েছো ময়ূক সেটা। সুপ্রতিম সরকার দৌড়ে গিয়ে অজিত মাইতিকে বলছেন, কারা কারা হয়েছে বলুন, নামগুলো বলুন, এই ওসি নামগুলো রেজিস্টার করুন, আমি এক্ষুনি অ্যারেস্ট করব। তারপরে বলছেন মিডিয়াকে দেখে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, সেটা তদন্ত করে তবে তাদের গ্রেপ্তার করব। অর্থাৎ বিরোধীরা কোনো অভিযোগ জানালে সেটা তদন্ত করে তবে গ্রেপ্তার হবেন, আর শাসক দল যদি কোনো অভিযোগ করেন তাহলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করেন। এইটাই হচ্ছে এই রাজনীতির প্যাটার্নটা। আমি এইখানে দাঁড়িয়ে আরও একটা কথা বলবো। সুজিত বোস পার্থভৌমিকরা ঢুকে গেলেন, নৌকো করে তৃণমূলের পতাকা নিয়ে সন্দেশখালীতে দলে দলে লোক ঢুকছেন, সেই নৌকোতে র্যাব, সেই নৌকোতে পুলিশ, আর সেইখানে দাঁড়িয়ে বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে। এটাও তো দেখলাম পুলিশকে খারাপ কাজ করানো। আমি বলি পুলিশের জীবনে অনেক দুঃখ আছে। একজন কনস্টেবলের 14,000 16,000 টাকা কম মাইনে নিয়ে অন্য রাজ্য থেকে বাড়ি যান। আমি সেই জন্য বলি সেই পুলিশেরও বুকে বড় যন্ত্রণা আছে। আমি নিজে চাক্ষুষ অভিজ্ঞতা করেছি 2019 সালে। আমাকে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ বলেছিলেন, আমি যখন অ্যারেস্টেড হলাম, আমি চাকরি চুরি নিয়ে একটা ডকুমেন্ট দিয়ে, তথ্য দিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, যেখানে বলেছিলাম এই ভাইপোরাজ কবে শেষ হবে। পাথর প্রতিমার রবীন মান্না বলে এক ভদ্রকের কাছ থেকে 11 লক্ষ টাকা নেওয়ার তার রসিদ দিয়ে আমি বলেছিলাম কারা কারা জড়িত। আমাকে অ্যারেস্ট করে 32 ঘন্টা জল ছাড়া এবং বিনা 41 নোটিশে পুরুলিয়ায় নিয়ে একটা অন্ধকার ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। সেই অভিজ্ঞতা যখন সঞ্চয় করে বাড়ি ফিরেছিলাম পরবর্তীকালে জামিন নিয়ে, একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ বলেছিলেন আমার ওপরতলা থেকে নির্দেশ এসেছিল যে আপনাকে মেরে পঙ্গু করে দেওয়া। এবং যখন অ্যারেস্টেড হই 40-45টা ঘুষি সেদিনকে পুলিশ যাদের দিয়ে মারিয়েছিল, সেটা খড়দা থানার পুলিশ নয়, তার জন্য ব্যারাকপুর থেকে এই মনোজ ভার্মা, এখন যে রাজীব কুমারের অ্যাসিস্ট্যান্ট, তার বসংগত বাহিনী 12 জন বাউন্সারকে এনে আজও আমি ক্ষতবিক্ষত, আমার শরীর মানে অনেকটা অসুস্থ হয়ে পড়ে রয়েছি। আজকে আমি পুলিশকে দেখেছি, এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ আমাকে ঘটনাটা বলছেন খুব খারাপ লেগেছে, কিন্তু কিছু করার নেই শর্মাবাবু। এখানে চাকরি করতে গেলে আমাদের জীবনটাকে এইভাবেই চালাতে হবে। ফলে সব পুলিশ খারাপ নয়। আমি আবারও বলছি, গত 12 বছর ধরে যেসব ওসি এসআইরা ওই সন্দেশখালীতে চাকরি করেছেন, তারাও তো শেখ শাহজাহানকে প্রোটেকশন দিয়েছেন, কেন তাদের শাস্তি হবে না? আমি এই দাবিটা আবার আজকে এই মঞ্চ থেকে করব। আমি শেষ করার আগে আমি আরেকটা কথা বলবো, যেখানে দাঁড়িয়ে জাস্টিস কৌশিক চন্দ্র সন্তু পানকে যখন তার দিলেন, জামিনটা দিলেন, তার 5 নম্বর পাতার লাস্ট প্যারাগ্রাফে লিখছেন, ফর্চুনেটলি দি এন্টায়ার ইনসিডেন্ট অফ February 19, 2024 ওয়াজ রেকর্ডেড বাই দ্য ক্যামেরাম্যান। ভাবুন, বিচারপতি বলছেন ফর্চুনেটলি, অর্থাৎ ভাগ্যক্রমে। তিনিও বুঝতে পারছেন যে এটা একটা সাজানো ঘটনা। আমি 6 পাতায় 15 নম্বর লাইনে বলছেন, আ থরো এক্সামিনেশন অফ দ্য ভিডিওগ্রাফ ডিসপেলস any doubts regarding the falsity of the allegations presented in the FIR. আমি ময়ূক আবার প্রশ্নটা করছি এখানে, falsity of the FIR, জাস্টিস কৌশিক চন্দ্র তার অবজারভেশনে লিখছেন, সাব ইন্সপেক্টর পুলিশ সন্দেশখালী, তিনি তার সামনে 3 বার ওপেন কোর্টে ভিডিওটা দেখানো হয়েছে, তিনিও স্বীকার করেছেন এই ভিডিও। এবং সেখানে জাস্টিস কৌশিক চন্দ্র বলছেন ডিস্টেন্ট প্লেস থেকে সন্তুবান ইন্টারভিউ নিয়ে বেরিয়ে গেল, ক্যামেরাম্যান সেটা দেখাচ্ছে, সেখানকার সাব ইন্সপেক্টর পুলিশ তিনিও স্বীকার করছেন। তারপর একটা ফলস এফআইআর এর ভিত্তিতে একটা ছেলেকে তিনি বলেছেন এফআইআর ওয়াজ নট ফলস, ফলসিটি অফ দ্য, তাহলে আপনি বসিরহাট আদালতের আপনি অর্ডারটা দেখুন, কথাগুলো বলবেন না আমাকে শেষ করতে দিন, আপনি আমাকে বলবেন লোয়ার কোর্টের অর্ডারটা দেখুন, চন্দ্র রিপোর্ট আমি বলছি। জানি সেটা এবার আমার প্রশ্নটা ফাইল করা হয়েছিল। ভাস্করবাবু একটু থামুন, আমার প্রশ্নটা এখানে খুব লজিক্যাল প্রশ্ন, যে একটা এফআইআর যদি ফলস হয় তাহলে যিনি করিয়েছেন, যারা করিয়েছেন, তাদের ইনভেস্টিগেশনের মধ্যে আনানো হবে না কেন? আমি বিশ্বাস করতে রাজি নই। গ্রামের একজন কম পড়াশোনা জানা মহিলা, তিনি একটা ফলস এফআইআর তৈরি করবেন, এর মধ্যে রাজীব কুমার জড়িত, এর মধ্যে সুপ্রতিম এর মধ্যে তাহলে এই পুলিশ, তাহলে সেই এফআইআর ফলস করা হয়নি, এই জবাবটা বাংলার মানুষ চাইছে। ভাস্কর বাবুরা প্রোটেক্ট করুন। আমার এই বক্তব্য শেষ করার আগে আমি একটা কথা বিনীতভাবে বলবো, অধিকাংশ পুলিশ মাথা উঁচু করে কাজ করতে চায়,
সেই মাথা উঁচু করা পুলিশদের কাজ করতে দেওয়া হচ্ছে না। আরে সেটাকে জাস্টিফাই করাচ্ছে, হাতরাস দিয়ে সেটাকে জাস্টিফাই করাচ্ছে, সারা ভারতবর্ষে সেটাকে জাস্টিফাই করাচ্ছে। বিধান দেয় বলে এতজন পুলিশ অফিসার, এতজন মানুষ মেরেছিল, সেটা নির্লজ্জের মতো আচ্ছা আচ্ছা, অর্ণবদা, আমি একটা জিনিস, আমি আবারও আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করছি। যতগুলো অভিযোগ, মানে এগুলো কিন্তু লেখায়, মানে লেখা বললে অন্তত স্বপন কুমারের গল্পগাছা মনে হতো। যতগুলো অভিযোগ অন ক্যামেরা রয়েছে, তার আমি ধরে নিলাম 100-200টা অভিযোগ রয়েছে, তার মধ্যে থেকে একটা অভিযোগও যদি উত্তরপ্রদেশ, গুজরাটে হতো, আপনারা একটা মিছিল বের করতেন না? আপনাদের কোথাও গিয়ে মনে হচ্ছে না আপনারা জাস্ট ঘরে বসে গেছেন? কারণ আপনাদের মধ্যে অনেকে হয়তো শাহজাহানের থেকেও টাকা পাচ্ছে বুদ্ধিজীবী ফান্ডে। আপনি সন্দেশখালী নিয়ে এত হিরণময় নীরবতা কেন? বুদ্ধিজীবী সন্দেশখালী নিয়ে হিরণময় নীরবতা নয়, শাহজাহানের কি একই সঙ্গে বলা আছে বুদ্ধিজীবীরা? কখনোই নয়। শাহজাহানের পেরোলে কি বুদ্ধিজীবীদের কেউ আছে? চোখ বন্ধ হয়ে থাকে। শাহজাহানে আবারও বলছি, শাহজাহানের পেরোলে কোনো বুদ্ধিজীবীরা আছে? আচ্ছা, কবিতার বই ছেড়ে দিন, ছোট গল্পে গদ্য কবিতার বই হয়েছে। শাহজাহান শেখের টাকায় কি কোনো গদ্য কবিতা? হ্যাঁ কি না বলুন না? শাহজাহান শেখের টাকায় কোনো গদ্য কবিতার বই ছাপা হয়েছে? দেখুন, হ্যাঁ না বলতে পারছেন না। আপনি তো ভারতবর্ষ, আরে আমি ছেড়ে দিলাম, আমি শঙ্খ ঘোষের কথা বলছি, আমি বলছি শাহজাহান শেখের কথা। হ্যাঁ না বলুন না যে আপনি কার হয়ে কাজ করছেন। আমি শাহজাহানের বিরুদ্ধে কাজ করছি, ওপেন বলছি। আপনি আবার বলুন আপনি শাহজাহানের পক্ষে কি বিপক্ষে? ময়ূক, আমি একটা কথা বলবো, দে আর বিং এক্সপোজ। আমি আবার বলছি, আপনি আবার বলুন যে আপনি শাহজাহানের পক্ষে না বিপক্ষে? আপনি শাহজাহানের পক্ষে যদি ভাস্করদা, আচ্ছা ভাস্করদা, শাহজাহানের টাকায় কোনো গদ্য কবিতার বই ছাপা হয়েছে? শাহজাহানের টাকায় কোনো কবি নই বলতে পারছেন না, হ্যাঁ কিনাও বলতে পারছেন না। বুদ্ধিজীবীদের কেউ পেরোলে আছে কিনা সেটাও বলতে পারছেন না। শাহজাহান এত পাওয়ারফুল, কিন্তু আপনার পাশে কি দেখবেন? আমি শাহজাহান বলবো, আপনি চুপ করে যাবেন। ধরুন, আমরা যারা ওকালতি করি, যারা ক্রিমিনাল প্র্যাকটিস করি, এখানে সত্যজিৎ বাবু আছেন, ভালো আরেকজন এখানে পুলিশ কর্তা আছে, উনিও জানেন খুব ভালো করে বিষয়টি। ধরুন, একটি ধর্ষণের ঘটনা যখন ঘটে, ধর্ষণের ঘটনা ঘটবার পরে যদি তার থেকে 1-1.5 বছর বাদে যদি অভিযোগ যদি সেখানে দায়ের করা হয়, আজকে ধরুন যেগুলো এভিডেন্স, যে বিষয়গুলো আছে, ধরে নিন যদি কোনো সিমেনের কোনো সোয়াব কালেকশন থেকে শুরু করে তারপরে হচ্ছে শরীরে যদি ইনজুরি মার্কসের যদি এই বিষয়গুলো থাকে, ওয়্যারিং অ্যাপারেলসের সিজার বলুন বা এই বিষয়গুলো, তখন তো এগুলো থাকে না। আলটিমেটলি এগুলো করে যেটা করা হবে, আমি বলছি কিছুই হবে না, প্রমাণিতও হবে না। তখন সরকার আবার বলার সুযোগ পাবে যে ওই দেখো বিরোধীরা চক্রান্ত করেছিল, সরকার তাও এফআইআর করেছিল, দেখো সমস্ত দোষ মিথ্যা প্রমাণিত হলো। আপনি শাহজাহানকে ডিফেন্ড করছেন, এমন একজনকে ডিফেন্ড, আমি বলিনি, এমন একজনকে, অভিযোগটা কি করেছে, এমন একজনকে ডিফেন্ড করছেন যে মানুষটিকে যখন একটি এজেন্সি ধরতে যাচ্ছে, তার লোকজনেরা সেই ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকজনের মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, তারপরেও বলছেন শাহজাহানের বিরুদ্ধে কি অভিযোগ? আজকে শাহজাহান যেই সমস্ত বিঘার পর বিঘা জমি দখল করে রেখেছে, ওই গরিব মানুষগুলো এসে যখন বলছে আমাদের জমি দখল করে রেখেছে, তারপরেও আপনি ডিফেন্ড করছেন। যেই সমস্ত বাড়ির মহিলাগুলো বেরিয়ে এসে বলছে আমাদের রাত্রির 12টার পরে পিঠের অর্ডার দিতে ডাকতে হতো, তাকে আপনারা ডিফেন্ড করছেন। এই যন্ত্রণাগুলো বুঝতেন যদি এই লজ্জাজনক ঘটনাগুলো আপনার বা আমার পরিবারের কারোর সাথে ঘটতো, তখন না হয়। ভাস্কর বাবু আসবো, আমি প্রত্যেকের কাছে আসবো। সত্যজিৎ বাবু রয়েছেন এই মুহূর্তে। ময়ূক, এ রাজ্যের মানুষ তো সন্দেশখালী দেখলো, এ রাজ্যের মানুষ কালিয়াগঞ্জ দেখেছে, হাঁসখালী দেখেছে, আর কত দেখবে এ রাজ্যের মানুষ? পুলিশ প্রশাসনের উপর আস্থাটা কবে ফিরবে বাংলার মানুষের? আমি প্রত্যেকটা অ্যান্সার দিয়ে দেবো অ্যাজ এ ডেপুটি পুলিশ কমিশনার, অ্যাজ এক্স প্লিজ। কিন্তু আমার বক্তব্য একটু আছে, সেই বক্তব্যটা দয়া করে একটু শুনবেন। আজকের যে বিতর্ক সভায় যে সাবজেক্ট ছিল, তার মধ্যে যেইগুলো আলোচনা হচ্ছে তার কোনো লেশমাত্র নেই। আচ্ছা, এই যে ধরুন চিৎকার হচ্ছে যে শাহজাহান ছিল কি ছিল না, 164 ছিল কি ছিল না, 18 তারপরে এফআইআরের মধ্যে ছিল কি ছিল না, প্রথম কথা হচ্ছে যে এই প্রশ্নগুলো আসতো না যদি পুলিশকে সমানভাবে পাওয়ার দেওয়া হতো। আপনারা রিপাবলিক টিভিকে আমি ওপেন বলছি, আপনারা এমন একটা প্রতিযোগিতার বিতর্ক সভা আলোচনা করুন যে পুলিশকে যে কাজ করতে দেওয়া হচ্ছে না কেন। কারণটা হচ্ছে এখানে স্বায়ত্তশাসনের অভাব আছে, যেখানে অটোনমাস বডি, পুলিশকে অটোনমাস বডিতে আনতে হবে, অর্থাৎ পুলিশ নিজে স্বয়ংসম্পূর্ণ হয়ে কাজ করতে পারবে, কোনো পলিটিশিয়ানের কাছে থাকবে না, কোনো রাজনীতিবিদদের কাছে থাকবে না,
স্বয়ংসম্পূর্ণ বডি হিসাবে কাজ করবে। যখনই স্বয়ংসম্পূর্ণ হিসাবে কাজ করবে তখন কিন্তু এই চিৎকার চেঁচামেচি কিচ্ছু হবে না, কারণ তারা কারো নির্দেশে কাজ করবে না। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, আপনারা প্রত্যেকে জানেন যে পুলিশ ডিসিপ্লিন ফোর্স, পুলিশকে সুপিরিয়র অফিসার্সদের অর্ডার মেনে চলতে হয়। পশ্চিমবঙ্গ সরকার কিংবা ভারতবর্ষের সরকার যে অর্ডার দেবেন সেটাকে এনশিওর করার দায়িত্ব এক্সিকিউটিভ বডি হচ্ছে পুলিশ। সুতরাং যেই কথাটা আবারও বলতে চাই, স্বাধীনতার আগে থেকে পুলিশকে দিয়ে যে কাজগুলো করানো হতো অর্ডারের পরিপ্রেক্ষিতে বলছি, সেগুলো অনেক কুকর্ম করা হতো, বেআইনি কাজ করানো হতো, কিন্তু অর্ডার হিসাবে আসতো, পুলিশকে সেই কাজ করতে হতো। কিন্তু সংবিধান আমাদের দেওয়া হয়েছে, সেটাতে বলা হয়েছে ওত নেওয়ার পরে যে আমরা যেই কাজগুলো করব সেগুলো সংবিধান সম্মত হতে হবে। পুলিশের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নাগরিক সুরক্ষা দেওয়া। এখানে শুধু সন্দেশখালি নয়, এখানে পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের কথা বলছি আমি। নাগরিক সুরক্ষা পুলিশের প্রথম এবং প্রধান কাজ, কিন্তু অন্তরায় কেন দিতে পারছে না? নাগরিক সুরক্ষা কেন দিতে পারছে না? কারণ পুলিশ অটোনমাস বডি নয়। পুলিশকে যদি কোনো সরকার, আমি পশ্চিমবঙ্গ সরকারকে বলছি না, সবাইকে নিয়ে বলছি, কোনো সরকার যদি কোনো অর্ডার দেয় সেই অর্ডারটাকে এনশিওর করতে হয়, এক্সিকিউট করতে হয়। এখনই সন্ময়বাবু বলবেন হয়তো, তাহলে কি ইলিগাল অর্ডার এক্সিকিউশন করবেন? কিংবা কাউকে বলবেন গলা কেটে নিয়ে আসতে, সেইটা এক্সিকিউশন করবেন? অবশ্যই না। কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশ কাজ করতে পারে না অনেক কারণে। আমি অল ইন্ডিয়া বেসিসে বলছি, কিন্তু আপনারা ভাববেন না আমি কোনো পলিটিশিয়ান। আমি কিন্তু নো পলিটিশিয়ান। যতদিন চাকরিতে ছিলাম এখন পর্যন্ত আমি কোনো পলিটিক্সের মধ্যে নেই, থাকবো না। কিন্তু ঘটনা হচ্ছে যে পুলিশকে আটকে যাচ্ছে, তার কারণ নানাভাবে সরকার, সে যে কোনো সরকার হতে পারে, তাকে আটকে রাখা হয়। এবং নানা রকম কমিশন আছে, হিউম্যান রাইটস কমিশন, ভিজিলেন্স কমিশন, শিডিউল কাস্ট ট্রাইব কমিশন, তাদেরকে মিথ্যা কমপ্লেন করিয়ে দেওয়া হয় এবং তাদেরকে কাজ করানো আটকাতে হয়। এবং আমি বক্তব্য করে আমি প্রত্যেকটা আনসার দিয়ে বল। সবচেয়ে বড় বয়স সেটা পুলিশের, সেটা হচ্ছে কম্পালসারি ওয়েটিং লিস্ট। এটা কেউ আলোচনা করলেন না। অর্থাৎ আপনার যদি যে কোনো সরকার যদি মনে করে, উত্তরপ্রদেশের সরকার, পাঞ্জাব সরকার, পশ্চিমবঙ্গ সরকার, যে কোনো পুলিশ অফিসারকে যদি মনে করে আজকে মিস্টার এক্সকে কম্পালসারি ওয়েটিং লিস্টকে পাঠাতে হবে, তাকে কম্পালসারি ওয়েটিং লিস্টে, তার কোনো কাজ নেই। সে গিয়ে দুটো পেপার পড়ে বা একটা ভাঙা গাড়ি নিয়ে, সে হয়তো সিনিয়র আইপিএস অফিসার, ডেপুটি কমিশনার কি জয়েন্ট কমিশনার, তাকে ওইভাবে ঘুরে আসতে হচ্ছে, তার কাছে কোনো ফোন নেই। প্রশ্ন হচ্ছে এইগুলো থেকে মুক্তির উপায় কি? মুক্তির আমরা কি শুধু দুজনে চিন্তা করব, চিৎকার করব দুই পক্ষ, এটা ছিল না ওটা ছিল না? এর মুক্তির উপায় একটাই দাবি, সেটা হচ্ছে পুলিশকে অটোনমাস বডির মধ্যে আনতে হবে, পুলিশকে স্বয়ংশাসিত করতে হবে এবং পুলিশকে পুলিশের কাজটা করতে দিতে হবে। এটাই হচ্ছে আজকের দাবি। তাহলে এত চিৎকার হতো না। একটাই দাবি, সেটা হচ্ছে পুলিশকে অটোনমাস বডির মধ্যে আনতে হবে, পুলিশকে স্বয়ংশাসিত করতে হবে এবং পুলিশকে পুলিশের কাজটা করতে দিতে হবে। এটাই হচ্ছে আজকের দাবি। তাহলে এত চিৎকার হতো না। এটা আমার দাবি। আপনি যে কোনো আমার একটাই প্রশ্ন আমি একটু বলতে চাই। হ্যাঁ বলুন। প্রথম কথা হচ্ছে গিয়ে যে পুলিশকে উনি যে কথাটা বলছে 2018 সালে সিকিউরিটি কমিশন করার জন্য সুপ্রিম কোর্ট ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছিল, কোনো স্টেট করেনি, কোনো স্টেট। এবার আমি বলি যে আমার ঘর আজকে ভেঙে গেল, আমার বাড়ির পরিবার সমস্ত ভেসে গেল, আমি আমার বাড়িটার কথা বলবো, আমি আমার বাড়িটাকে আগে সামলাবো। আমি উত্তরপ্রদেশ, ভাগ্য ভালো সুপ্রিম কোর্ট এখন রুল দিয়েছে যে সন্দেশখালির সাথে কখনো মণিপুর হবে না। মণিপুর এখান থেকে 1450 কিলোমিটার দূরে। আমি আমার ওয়েস্ট বেঙ্গলে কী হচ্ছে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ওই ভাস্করবাবু যে কথাটা বলে 164, ভাস্করবাবু আপনাকে একটু বলি, 124 যে কেসটা হয়েছিল সন্দেশখালিতে, যাকে খুন করেছিল তার আত্মীয় আজকে আমার স্বামীকে এইভাবে এটাকে মিলিয়ে দেবেন না। আপনি 164 কি কথা বলছেন? আমি বলছি শুনে নিন। 2011 সালে টিএমসি নেতা তপন দত্ত যে খুন হলো, আপনি কি জানেন? পরিবেশবিদ, দাঁড়ান, পরিবেশবিদ টিএমসি সিআইডি তদন্ত নিয়ে 13 জন এগেইনস্টে কেস চার্জশিট দিল। সেই চার্জশিটে সবাইকে অ্যাকুইটেড করে দিয়েছে। আজকে হাইকোর্ট তাকে সিবিআই কে তদন্ত করতে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে পুলিশকে দায়ী করবেন না।
পুলিশ হচ্ছে কি আইন ব্যবস্থা থেকে আপনি প্রশ্ন তুলছেন? ইনভেস্টিগেশন চার্জশিট দেওয়ার পরে পুলিশের কোনো কাজ নেই। শুনুন, ইনভেস্টিগেশন বাই পুলিশ, প্রসিকিউশন বাই প্রসিকিউটর, ডিটারমিনেশন বাই দ্য জাস্টিস ফর দ্য জাজ। আমি আপনাকে বলছি কামদুনি কাণ্ডে পিপিআর সরিয়ে চার্জশিট দেওয়ার পরে পুলিশের ভূমিকা কি? কামদুনি চার্জশিট কেন দেওয়ার পরে পিপিআর পুলিশের বেরিয়ে চলে ভূমিকা এলো? থাকে? কেন বললে আমি মন আর্থিকতা আমি থাকতে পারছি না? আপনি আমার চার্জশিট দেওয়ার আইডিওলজি পরে একদম আমাদের সময় একেবারে যেহেতু শেষ, রাজ্যের পুলিশের এই মুহূর্তে কি প্রয়োজন নেই যে সন্দেশখালীর গোটা পুলিশকে ক্লোজ করা? না, এইভাবে করা যায় না ক্লোজ। বেশ, কাউকে একটা অ্যাকাউন্টেবল হতে হবে। এখানে যদি কারেন্ট অফ হয়, সেই কারেন্ট অফের কেউ একটা কারণ হবে। এখানে যদি মাইকটা অফ হয় এবং অন্যান্য দিক থেকে এই যে বলছেন না, এখানে যদি কেউ আমার মাথাটা ফাটিয়ে দেয়, কেউ তো মাথি ফাটাবেন, আকাশ থেকে তো কেউ আসবে না। অ্যাকাউন্টেবিলিটি, তার মানে পুলিশ মন্ত্রী অ্যাকাউন্টেবিলিটি নেবেন না, রাজ্য পুলিশের বলছি এটা উত্তর দিচ্ছে। আচ্ছা, বসিরহাটের আধিকারিকদের বদলি করা হয়েছে সন্দেশখালীর পুলিশ। আরে বসিরহাটের ওটা ওর আন্ডারেই তো, ওটাতে এর কি করেননি? আচ্ছা মিনাখা কি তাহলে পুলিশের বদলি করা হয়েছে? এটা রেগুলার ট্রান্সফার। আপনি বোধহয় জানেন না, গোটা নির্বাচন, লোকসভা নির্বাচনের আগে যে রুটিন ট্রান্সফারের অর্ডারটা এসেছিল তাতে বদলি করা হয়েছে। মানে কেউ এখনো সন্দেশখালীর বাইরে বেরোতে পারবে না। সময় শেষ, কিন্তু একদম এই সরকারের একদম সময় শেষ। অর্থাৎ মধুকল্পিতা কেউ অ্যাকাউন্টেবিলিটি নেবে না, মানে পুলিশ মন্ত্রী নেবেন না, রাজ্য পুলিশের ডিজি নেবেন না, বসিরহাটের এসপি নেবেন না, এডিজিও নেবেন না, এবং যত দায় পুলিশের ওপর চাপানোর পরে বলা হবে মা পুলিশের ওপর কেন দায় চাপাচ্ছ? তাহলে চাপানোটা হবে কাদের ওপর? সাধারণ মানুষ সত্যি তো ময়ূক যাবেটা কোথায়? ময়ূক, আমরা আশা করবো আর আমাদের কালিয়াগঞ্জের মতো ঘটনা দেখতে হবে না, আর আমাদের হাঁসখালির মতো ঘটনা দেখতে হবে না, বকটুই দ্বিতীয় হবে না, সন্দেশখালিও আর হবে না, এটাই আমরা আশা করতে পারি, তাই তো ময়ূক? একদম। আজকে কথা হোক এখানেই শেষ করছি। অন্য সমস্ত খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে।